নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছ, নিরাপদে রয়েছ। অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। এই বৈশ্বিক মহামারীর সময় অনলাইন ক্লাসে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় থেকে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার জাতীয় সম্পদের ধারণা সম্পর্কিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটা হলো সম্পদ কি তা বলতে পারবে, সম্পদের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সম্পদের উৎস চিহ্নিত করতে পারবে, জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধ কিভাবে করা যায় বা আমাদের দায়িত্ব কি সে সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব সম্পদ কি। সম্পদের দুটি আবিধানিক অর্থ রয়েছে। আমরা সাধারণ অর্থে জমি জমা, বাড়িঘর, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়িত্ব সম্পন্ন দ্রব্য সামগ্রী, স্বর্ণ, রূপ এগুলোকে সম্পদ বলে থাকি। প্রকৃতপক্ষে যে বস্তু বা দ্রব্যের উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে সে সকল বস্তু বা দ্রব্যকে সম্পদ হিসেবে অভিহিত করি। অর্থাৎ কোনো দ্রব্য বা বস্তুকে অবশ্যই সম্পদ হতে গেলে তার উপযোগ থাকতে হবে, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা, এই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে। সম্পদের এই চারটি উপাদানের পাশাপাশি আমরা যদি বলি যে সম্পদের বৈশিষ্ট্যগুলো কি, তাহলেও এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে জেনে নিলাম সম্পদ কাকে বলে। এখন জানব সম্পদের বৈশিষ্ট্যগুলো কিভাবে কোনো বস্তুকে সম্পদ হিসেবে উপযোগী করে তোলে। উপযোগ, কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। যে বস্তু বা দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারবে না, সে বস্তু বা দ্রব্য সম্পদ হিসেবে পরিগণিত হবে না। অবশ্যই তাকে মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে, যেমন শার্ট, প্যান্ট, শাড়ি ইত্যাদি। দ্বিতীয়, অপ্রাচুর্য, কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে দ্রব্যটির অপ্রাচুর্যতা দেখা দেয়। খাদ্য, কিন্তু বাতাস নয়। আমরা যদি বিষয়টা একটু খেয়াল করি তাহলে দেখব খাদ্যের অপ্রাচুর্য রয়েছে, অর্থাৎ খাদ্যের সংকট সৃষ্টি হলে আমরা অবশ্যই খাদ্য সরবরাহ করি, কিন্তু নিঃশ্বাস বা প্রশ্বাসের জন্য মানুষ প্রতি মুহূর্তে বাতাসের প্রয়োজন, কিন্তু প্রকৃতিতে বাতাস অফুরন্ত হয়, প্রয়োজনের তুলনায় এর সরবরাহ বেশি, তাই বাতাসের জন্য মানুষকে কোনো দাম দিতে হয় না। অর্থাৎ বলা যায় বাতাসে কোনো বাতাসের অপ্রাচুর্য নেই, এই জন্যই বাতাস সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে না। তৃতীয়, হস্তান্তরযোগ্যতা, কোনো দ্রব্য সম্পদ হিসেবে বিবেচিত করতে হলে তাকে অবশ্যই হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। অর্থাৎ একটি দ্রব্য কোম্পানি উৎপাদন করার পর সেটা ক্রেতা পর্যন্ত আসে, অর্থাৎ উৎপাদন করার পর যে হস্তান্তরিত হয়ে আমাদের অর্থাৎ ক্রেতাদের কাছে আসে, এটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা এবং এটা অবশ্যই কোনো দ্রব্যের থাকতে হবে, তাছাড়া এটা সম্পদ হবে না। বাহ্যিকতা, স্বাস্থ্যের অপ্রাচুর্য বা উপযোগিতা আছে, কিন্তু বাহ্যিকতা বা হস্তান্তরযোগ্যতা না থাকে তা সম্পদ নয়, তবে তা অর্থ উপার্জনের মাধ্যম হলে সম্পদ বলে গণ্য হবে। আমরা একটা কলমের কথা যদি বলি, এটার একটা বাহ্যিকতা রয়েছে, আর এই বাহ্যিকতার কারণেই সাধারণত এটা সম্পদ হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা সম্পদের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সম্পদের 5টি শ্রেণী বিভাগ। বস্তুত সম্পদের শ্রেণী বিভাগ হচ্ছে 4টি। ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত সম্পদকে একত্রিত করা হয়। তাহলে চলো আমরা সম্পদের শ্রেণী বিভাগগুলো জেনে নিই। ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, জাতীয় সম্পদ এবং সমষ্টিগত সম্পদ। এখন আমরা এই সম্পদগুলো বিস্তারিত জেনে নেব। ব্যক্তিগত সম্পদ,
ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি, বাড়িঘর, কারখানা, দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পত্তি, অর্থাৎ নিজের একজন ব্যক্তির অধীনে যে সম্পদটা রয়েছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত সম্পদ। এছাড়াও আমরা একান্ত ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখেছি যে নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদি হস্তান্তরযোগ্য নয় কিন্তু এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে, এজন্য এগুলো ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাহলে ব্যক্তিগত সম্পদ হতে গেলে তা ওই দ্রব্য বা বস্তুকে অবশ্যই ব্যক্তির নিজস্ব সম্পত্তি হতে হবে। সমষ্টিগত সম্পদ, সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তাই সমষ্টিগত সম্পদ, অর্থাৎ কোনো ব্যক্তির বা কারো মালিকানাধীন নয় এমন সম্পদ হচ্ছে সমষ্টিগত সম্পদ, যেমন রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল ইত্যাদি। এগুলোর উপর সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। জাতীয় সম্পদ, রাষ্ট্রের সকল ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদকে জাতীয় সম্পদ বলে। এছাড়াও জাতির কোনো গুণবাচক বৈশিষ্ট্য ও কর্ম জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনো জাতির কোনো বিশেষ ব্যক্তি যদি নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করে সেক্ষেত্রে সেটা জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা নাগরিক আন্তর্জাতিক নাগরিক হিসেবে বিবেচিত হয়। পৃথিবীতে এমন কিছু সম্পদ রয়েছে যেগুলো কোনো ব্যক্তি বা রাষ্ট্রের অধীনে নয়, সেগুলি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। যেমন মহাসাগর, বৈজ্ঞানিক প্রযুক্তি, এগুলো হচ্ছে মূলত আন্তর্জাতিক সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নিব এই জাতীয় সম্পদের উৎসগুলো কি। জাতীয় সম্পদের উৎসকে সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে প্রকৃতি প্রদত্ত অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, আর দ্বিতীয়টি হচ্ছে মানব সৃষ্ট উৎস। প্রকৃতি প্রদত্ত কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ভূমি, ভূমির উপস্থিতি, মৎস্য, খনিজ, উদ্ভিদ এ সকল প্রকৃতি প্রদত্ত সবই জাতীয় সম্পদ। অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে প্রাকৃতিকভাবে আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি এগুলি হচ্ছে প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদের উৎস। দ্বিতীয়, মানবসৃষ্ট কোনো দেশের অভিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন করে সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে নতুন সম্পদ সৃষ্টি করে, যা মানবসৃষ্ট সম্পদ হিসেবে বিবেচিত। অর্থাৎ একটি দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যখন নতুন ধরনের কোনো সম্পদ সৃষ্টি করা হয় সেই সম্পদটিকেই বলা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জাতীয় সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা এই সম্পদগুলো দেখে নেব। প্রথম ছবিতে গাড়ি দেখা যাচ্ছে, এটা ব্যক্তিগত সম্পদ। দ্বিতীয়, সমুদ্র, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তৃতীয়, রাস্তা, এটা হচ্ছে সমষ্টিগত সম্পদ। এরপর হচ্ছে প্যাটার্নবিহীন আবিষ্কার, একান্ত ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করেছেন। এরপরে দেখা যাচ্ছে শিল্প কারখানা, এটি ব্যক্তিগত সম্পদ। প্যাটার্নবিহীন আবিষ্কার, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তারপর হচ্ছে বন এবং পশু পাখি, এটা হচ্ছে জাতীয় সম্পদ। তারপর হচ্ছে পার্ক, এটা হচ্ছে সমষ্টিগত সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবির মাধ্যমে বুঝতে পারলাম কোন সম্পদগুলো ব্যক্তিগত সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, জাতীয় সম্পদ, সমষ্টিগত সম্পদ। এবার চলো আমরা এই জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা প্রথমেই জাতীয় সম্পদ সংরক্ষণ কাকে বলে, অর্থাৎ সংরক্ষণ শব্দটা দ্বারা কি বোঝায় সেটা জেনে নেব। কোনো বস্তু বা দ্রব্য যত্ন সহকারে রক্ষা ও তত্ত্বাবধান করাকে সংরক্ষণ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি আমি নিজের তত্ত্বাবধানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি এবং নষ্ট হতে না দিই, সেটাকে বলা হচ্ছে সংরক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় সম্পদ সংরক্ষণ এবং অপচয় রোধে আমাদের করণীয় কী বা একজন নাগরিকের করণীয় কী সে সম্পর্কে আমরা এখন জেনে নেব। 1.
নিজস্ব সম্পদ, ভূসম্পত্তি, শিল্প প্রতিষ্ঠান, যানবাহন যত্ন সহকারে রক্ষা করা। 2. সম্পদের খোঁজ খবর রাখা, নষ্ট না করা, সমস্যা হলে দূর করা। 3. সম্পদ সঠিকভাবে ব্যবহার ও ভোগ করা। 4. সম্পদ উন্নয়নে পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা। 5. সরকারি সম্পত্তি রক্ষা ও উন্নয়নে নাগরিকের যত্নবান হওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা সে বিষয়ে জানলাম। তবে আমাদেরকে অবশ্যই জাতীয় সম্পদ সংরক্ষণে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো আমরা জানতে পারলাম। সম্পদ কাকে বলে? যে দ্রব্য বা বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেই দ্রব্য বা বস্তুকে সম্পদ হিসেবে অভিহিত করা হয়। সম্পদের বৈশিষ্ট্য কয়টি? 4টি। কী কী? উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। সম্পদ কত প্রকার? সম্পদ 5 প্রকার। ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। 4. জাতীয় সম্পদের উৎসগুলো কী কী? জাতীয় সম্পদের উৎস 2টি। একটি হচ্ছে প্রাকৃতিকভাবে জাতীয় সম্পদ, আর দ্বিতীয় হচ্ছে মানবসৃষ্ট জাতীয় সম্পদ। 5. রাস্তাঘাট তৈরি ও স্থাপনা নির্মাণ জাতীয় সম্পদের কোন ধরনের উৎস? আমরা জানি যে রাস্তাঘাট এবং স্থাপনা এগুলো তৈরি করে মানুষ, এবং এটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, মানবসৃষ্ট উৎস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমরা এবার বাড়ির কাজে যাব। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহারই রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত। ব্যাখ্যা করো। এই বিষয়টা অর্থাৎ জাতীয় সম্পদ বা সম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহার করার ফলে এটিকে কাজে লাগিয়ে আমরা রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে পারি। এই বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।